কি হয়েছে আম্মু? এভাবে হাত কাটলো কি করে? দীপ তোমার হাতে কামড় দিয়েছে? ইস, কতটা কেটে গেছে। রোমানা বেগম কথাগুলো একটু জোরেই বলেছেন, যার ফলে দীপ ভয় পেয়ে অর্পণাকে শক্ত করে জাপটে ধরে কেঁপে উঠল। অর্পণা সেটা খেয়াল করে রোমানা বেগমের উদ্দেশ্যে নরম স্বরে বলল, একটু আস্তে কথা বলুন আন্টি, উনি ভয় পাচ্ছেন। আর হাতের ক্ষত নিয়ে চিন্তিত হবেন না, উনি ঘুমিয়ে পড়লে আমি বাড়ি লাগিয়ে দিব। অর্পণা নিষেধ করলেও শুনলেন না রোমানা বেগম। তিনি অতি যত্নের সহিত অর্পণার হাত ওয়াশ করে দিয়ে বায়োডিন লাগিয়ে দিলেন। অর্পণা মনোযোগ দিল না সেসবে। এমনি একজনের মায়ায় প্রতিনিয়ত আটকে যাচ্ছে, এর সাথে যদি আরও কয়েকজন অ্যাড হয় তাহলে হয়তো এদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে তার। ঔষধ লাগানো শেষ হলে চলে গেলেন রোমানা বেগম। উনি যেতেই অর্পণা দীপকে নিজের থেকে সরিয়ে খাবার খাইয়ে দিল। খাওয়াতে খাওয়াতে অনেক কথা বলল অর্পণা। দীপ বরাবরের মতো সেসব কথা মন দিয়ে শুনল। অর্পণা আগে কখনোই এত কথা বলতো না, বেশি কথা বলা তার স্বভাবের বিপরীতে, কিন্তু এখন বলতে হচ্ছে। দীপের জন্য স্বভাবের বিপরীত গিয়ে বকবক করতে হচ্ছে। দীপের সামনে যদি অর্পণা অনেক কথা বলে তখন দীপও কথা বলতে চাইবে। ধীরে ধীরে সব জড়তা কেটে যাবে, এরকম আশা থেকেই এটা ওটা নিয়ে বকবক করে অর্পণা। খাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে দিয়ে দীপকে ঘুমাতে বলল। সে বাধ্য ছেলের মতো শুয়ে পড়ল। ওকে চোখ বন্ধ করতে না দেখে অর্পণা হালকা ঝুঁকে প্রশ্ন করল, কি এভাবে তাকিয়ে থাকেন কেন, ঘুমাবেন না? দীপ অর্পণাকে জড়িয়ে ধরে অর্পণার হাত টেনে মাথায় রাখল। দীপের মনোভাব বুঝতে পেরে অর্পণা ওর পাশাপাশি শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিয়ে বিড়বিড় করে গাইল, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবুদালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলায় মরমের মূল পথ ধরে আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মাঝে কেটেছে 5 দিন। এতগুলো দিন গেল রাত্রি কিংবা অর্পণা কারোরই ভার্সিটিতে আসার নাম নেই। এর আগে কখনোই এমন হয়নি। অর্পণার বিষয়টা না হয় সবার জানা, কিন্তু রাত্রির কি হয়েছে? সে কেন আসে না? তার কি পড়ালেখার কোনো প্রয়োজন নেই? সারাটা দিন শুধু ড্রামা আর সাজগোজ নিয়ে থাকে, এরকম হাজারটা অভিযোগ করতে ব্যস্ত অরুণ। ওর অভিযোগগুলো মন দিয়ে শুনছে ইরা আর পল্লব। অরুণের রাগারাগি দেখে পল্লব হালকা হেসে ইরার কানে কানে কিছু একটা বলল। কথাটা শুনে পেট চেপে হাসতে লাগলো ইরা। ওদের কাণ্ড দেখে রাগ হলো অরুণের। সে চোখ ছোট ছোট করে বলল, কি ব্যাপার? এত হাসাহাসির কি হলো? তোরা আমাকে ছাড়া কি নিয়ে ডিসকাস করছিস? আমাকেও বল। ওকে পাত্তা দিল না দুজন। তারা নিজেদের মতো কুজুর কুজুর করতে ব্যস্ত। মূলত তারা কিছুই বলছে না, শুধু অরুণকে ব্যাবাচ্যাকা খাওয়ানোর জন্য ফিসফিস করে কথা বলার ভান ধরছে। ওদের কাণ্ড দেখে অরুণ দাঁত কটমট করে তাকিয়ে হাতের বইটা পল্লবের দিকে ছুঁড়তে নিবে, তখনই পল্লব পিছনের দিকে ইশারা করে বলল, ওরে তো রাত্রি চলে এসেছে, এবার ওকেই জিজ্ঞাসা করে রে, কেন সে এতদিন আসেনি? তোর রাত্রি কথাটা শুনে থতমত খেয়ে গেল অরুণ। ওরা কি তবে অরুণের মনের হদিশ পেয়ে গেল? ওরা পেলে রাত্রি তো পাওয়ারও কথা, কিন্তু সে তো তাকে বুঝতেই চায় না, সারাক্ষণ ভুল বুঝে থাকে। সেদিনের পর এত করে জিজ্ঞেস করলো কি হয়েছে, কেন ওভাবে কান্না করছিল। এক প্রকার না শোনার মতো এড়িয়ে গিয়েছে মেয়েটা, যেন অরুণ তারপর ওকে চিনেই না। থাক, বলতে না চাইলে না বলুক, চাইলেই তো সবার আপন হওয়া যায় না। অরুণের ভাবনার মাঝেই ওদের পাশাপাশি এসে বসলো রাত্রি। অরুণ কোনা চোখে একবার রাত্রির দিকে তাকিয়ে হাতে থাকা বইয়ে মুখ গুজল। অরুণকে হঠাৎ বইয়ে মুখ গুজতে দেখে পল্লব পেঞ্চ মেরে বলল, কি রে ভাই, এতক্ষণ রাত্রি রাত্রি করে কান ঝালাফালা করে দিচ্ছিলি, এখন রাত্রি আসার পর বইয়ে মুখ ঘুষে দিলি কেন? জিজ্ঞেস কর, তোর রাত্রি এতদিন কেন আসেনি? অরুণ সেভাবেই বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করে বলল,
কেউ আমার না, আমিও কারণ না। যার যেমন ইচ্ছা তেমনভাবে চলবে। আমি কৈফিয়ত চাওয়ার কে? অরুণের বলার ধরন দেখে পল্লব ইরার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। ইরা ঠোঁট টিপে হেসে বলল, এভাবে কথা বলছিস কেন অরুণ? আমরা তো ফ্রেন্ড, তাও বেস্ট ফ্রেন্ড। কৈফিয়ত চাইতেই পারি। তাহলে আমায় কেন বলছিস? আমি কার জন্য অপেক্ষা প্রহর গুনছিলাম না। শুধু এইটুকু বললাম, রেগুলার ক্লাস না করলে পড়ালেখা পিছিয়ে যাবে। এতে এত নাটক করা কি হলো? কিন্তু আমরা তো এতক্ষণ ধরে তোর হাজারটা অভিযোগ শুনছিলাম, রাত্রি এই করে সেই। বলতে বলতে থেমে গেল ইরা। তার দৃষ্টি করিডোরের দিকে স্থির। হুট করে ওকে থেমে যেতে দেখে সবাই ওর দিকে তাকালো। ইরার মুখোদয় মলিন, হঠাৎ মুখ মলিন করে সবাই ওর দৃষ্টি অনুযায়ী তাকালো। আদ্রিয়ান করিডোরে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। নিশ্চয়ই অর্পণাকে খুঁজছে। আদ্রিয়ানের জন্য খুব মায়া হয় তাদের। শুধু অর্পণার জন্য বাংলাদেশের মাটিতে পড়ে আছে ছেলেটা। ওকে প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে চোখে রাখবে বলে ভার্সিটিতে বিনা বেতনে জব নিয়েছে। অথচ যার জন্য এত কিছু করলো, সেই কিনা ওর ভালোবাসাকে মূল্য না দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল। এই বিষয়টাতে ওরা বন্ধুমহল বড্ড অসন্তুষ্ট অর্পণার প্রতি। ওদেরকে তাকিয়ে থাকতে দেখে চলে গেল আদ্রিয়ান। পল্লব সিচুয়েশন বুঝে স্বাভাবিক করতে রাত্রির উদ্দেশ্যে বলল, এতদিন কই ছিলি মামা? তোর তো কোনো খোঁজ খবর নেই। রাত্রি মলিন হেসে বলল, বাসা চেঞ্জ করেছি 2 দিন আগে। এর আগে 3 দিন বাসা খুঁজেছি, পাওয়ার পর সেটা গোছগাছ করতে 2 দিন লেগে গেছে। হঠাৎ বাসা চেঞ্জ করতে গেলি কেন? আগের বাসাটা তো ভালোই ছিল। আই গেস বাসার আশেপাশের লোকগুলো ভালো না। আমার ধারণা কি ভুল রাত? রাত্রি কিছুই বলল না, মাথা নিচু করে ঘাসফুল নাড়াচাড়া করতে লাগলো। অরুণ খেয়াল করে দেখল আজ খুব একটা সাজেনি রাত্রি। মুখে সামান্য প্রসাধনী ব্যতীত তেমন চাকচিক্য নেই। মুখের সেই মন মাতানো হাসিটাও মিসিং। অরুণ কণ্ঠটা একটু নিচু করে রাত্রির কানের পাশে মুখ নিয়ে ঘাড়ে হালকা ফুঁ দিয়ে ফিসফিস করে বলল, আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে হবে ভাব। কি হয়েছে বলতো রাত? আকাশটা এত মলিন কেন? সাজগোজ কি মিসিং? লিপস্টিক দিতেও ভুলে গিয়েছে বোধহয়। এত উদাসীন কেন প্রকৃতি? অরুণের কাণ্ডে কেঁপে উঠল রাত্রি। এই ছেলেটা ওকে এত জ্বালায় কেন, আল্লাহ মালুম। আগে কথায় কথায় ঝগড়া করত, এখন উল্টো পাল্টা কাজ করে। ওদের কাণ্ড দেখে পল্লব চোখে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, ইয়া আল্লাহ, এ কি দেখে নিলাম আমি? আমাদের মতো পাক পবিত্র সিঙ্গেলদের সামনে এসব করতে একটুও বাধলো না তোর? ছি ছি, এমন দৃশ্য দেখার আগে আমার 17 নম্বর এক্স মরে কেন গেল না? এসব দেখার চেয়ে 1 ঘন্টা জোরে করে অনন্ত জলিল আর বর্ষা আবার মুভি দেখিয়ে হার্ট অ্যাটাক করিয়ে দিলেও পারতি। আমি একটু নার্সদের ভালোবাসার ব্যাপারে হাবুডুবু খেয়ে আসতাম। পল্লবের কথায় লজ্জা পেল রাত্রি। অরুণ দেখল সেই লাজে রাঙা মুখ। মেয়েটাকে লজ্জা পেলে খুব মানায়। রাত্রি থেকে চোখ সরিয়ে পল্লবের দিকে এবার সত্যি সত্যি বই ছুড়ে দিল অরুণ। দাঁতে দাঁত চেপে বলল, ক্যারেক্টারলেস। পল্লব মুখটাকে ইনোসেন্ট ফেসে কনভার্ট করে বলল, আমার ক্যারেক্টার খারাপ না রে পাগলা, আমার তো মন বড়। সময়টা বিকেলের শেষ প্রান্ত। কফি হাতে দ্বীপের বারান্দায় দাঁড়িয়ে আছে অর্পণা। দ্বীপ দুপুরে খাবার পর ঘুমিয়েছে। প্রতিনিয়ত কড়া ডোজের ঔষধ খাওয়ার ফলে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে দ্বীপ। এই 5 দিনে কিছু কিছু পরিবর্তন এসেছে দ্বীপের মাঝে। আগে সে তেমন একটা কথা বলতো না, যাই বলতো এক বাক্যে। তবে আজ সকালে অর্পণা যখন ওর সামনে এটা ওটা নিয়ে কথা বলছিল, তখন দীপও কয়েক বাক্য একসাথে উচ্চারণ করেছিল। সেই সাথে বিহানের প্রতি ভয়টা অনেকটাই কমে এসেছে। এখন আর দ্বীপের গোসলের পর অর্পণাকে দাঁড়িয়ে থাকতে হয় না। রোমানা বেগমও 3 বেলা খাবার এনে দিয়ে যায়। এতেও ভয় কমেছে দ্বীপের। এভাবে একটু একটু করে ইমপ্রুভ করলে 2 মাসের মাথায় কাউন্সেলিং আর থেরাপি দিতে
হসপিটাল নিয়ে যাব। এভাবে একটু একটু ইমপ্রুভ করলে 2 মাসের মাথায় কাউন্সিলিং আর থেরাপি দিতে হসপিটালে নিয়ে যাবে সে। অর্পণা যখন দীপের হেলথ নিয়ে গভীর ভাবনায় মগ্ন, তখনই রুম থেকে দীপের হালকা স্বর শোনা গেল। সে পারু পারু বলে অর্পণাকে ডাকছে। ডাক শুনে অর্পণা বারান্দা থেকে রুমে যেতেই দেখল দীপ ঘুম থেকে উঠে বসে আছে। অর্পণা এগিয়ে আসতে দীপ ওর কোমর জড়িয়ে ব্যাকুল স্বরে ডাকল, পারু। অর্পণার কেমন যেন ভালো লাগলো না। বুকের ভেতর সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। সে দীপের দিকে তাকিয়ে হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এ পারো কি? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে না? আমি আপনার কি হই? অর্পণার রাগী কণ্ঠ শুনে দীপ বোকার মতো তাকিয়ে রইল। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণা দীপের গালে হাত ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল, আমি আপনার বউ হই। আজ থেকে আমাকে বউ বলে ডাকবেন। হুম। দীপ অবুঝের মতো জিজ্ঞেস করলো। বউ? দীপের প্রশ্নে হালকা কনফিউজড হলো অর্পণা। একটু ভাবুক হয়ে বলল, না, বউ ডাকটা বড্ড পুরনো। ওয়াইফি ডাকটা এখন ট্রেন্ডে আছে, কিন্তু এটা তো সবাই এখন ডাকে, তার ইউনিক কিছু ভাবি। দীপ আবারও অবুঝের ন্যায় জিজ্ঞেস করলো। ইউনিক? অর্পণা দীপের কাঁধে হাত রেখে হালকা রাগী কণ্ঠে বলল, ইউনিক না রে গাধা, ভেলোরা। আপনি আমাকে আজ থেকে ভেলোরা বলে রাখবেন, ওকে? দীপ আবারও জিজ্ঞেস করলো। বেলুরা? অর্পণা মুচকি হাসলো, নিজের মাঝে একটু ভাবসাব এনে বলল, হুম, ভেলোরা মানে হচ্ছে সুন্দর, কোমল। আমি সুন্দর না? দীপ আবারও আগের ন্যায় অবুঝ কণ্ঠে বলল। সুন্দর? বারবার প্রশ্ন করায় হতাশ হলো অর্পণা। বিরক্তিকর মুখ করে বলল, তোর নানি বিয়া শালা। এবারেও একই কাজ করলো দীপ। অর্পণাকে বিরক্তিকর অসীম পর্যায়ে পৌঁছে দিয়ে প্রশ্ন করলো। নানি? বিরক্তিতে অর্পণার কপাল চাপড়াতে মন চাইল। অবুঝ লোক একটা, যা বোঝায় তা তো বুঝছেই না, উল্টো কী সব নানি টানি ডাকা শুরু করে দিয়েছে। অর্পণা তপ্ত শ্বাস ফেলে বলল, থামুন, আপনাকে কিছু ডাকতে হবে না, বলুন ডাকছিলেন কেন? কিছু লাগবে? দীপ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেমে থেমে বলল। সিগারেট। অর্পণার মুখে রাগ ফুটিয়ে তুলে প্রশ্ন করল, কি বলেন, কি খাবেন আপনি? সিগারেট। দীপকে আবারও প্রতি উত্তর করতে দেখে নাক ফুলালো অর্পণা। বহু কষ্টে এই 5টা দিন দীপকে সিগারেট থেকে দূরে রেখেছে। কত বুঝ দিল, কত কথা বলবে না বলে হুমকিও দিল। সেসব হুমকি শুনে এতগুলো দিন চুপ ছিল। এখন কিনা এই লোক আবারও সিগারেট খাওয়ার দাবি করে। অর্পণা দীপের হাতটা কোমর থেকে ছাড়িয়ে এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে দীপের পাশে বিছানায় রেখে বলল, না করার পরেও খাবেন বলছেন না? আচ্ছা, খান। এসব খাওয়ার পর একদম পারো পারো করবেন না, আমি আসবো না, আপনার সাথে কথাও বলবো না আমি। এসব স্মোকার আমার একদমই পছন্দ না, গন্ধ শুনলেই বমি পায়। বলেই এক প্রকার মুখ কালো করে বাহিরের দিকে পা বাড়াতে নিলে দীপ সিগারেটের প্যাকেটটা মেঝেতে ছুঁড়ে মেরে অসহায় কণ্ঠে বলল, বেলুরা? নিজের পছন্দ করা নাম দীপের মুখে শুনে অবাক চোখে ফিরে তাকালো অর্পণা। প্যাকেটটা ছুঁড়ে মেরে সমানে ফোপাতে লাগলো দীপ। ওকে এমন করতে দেখে দ্রুত কদমে এগিয়ে গেল অর্পণা। দীপের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হলো, ছুঁড়ে ফেলেন কেন, খাবেন না? দীপ অর্পণার পেট জড়িয়ে মাথা ঝাঁকিয়ে বলল, যাবি না, যাবি না, কোথাও যাবি না। আপনি আর এসব খেতে চাইবেন? দীপ আবারও মাথা ঝাঁকিয়ে না বোঝালো, মানে সে খেতে চাইবে না। অর্পণা প্রসন্ন হেসে দীপের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, মাই হিরো, বেলকনিতে যাবেন? বাইরে কুয়াশা পড়েছে, বারান্দায় সকাল সন্ধ্যা ফুল ফুটেছে, চলেন না দেখে আসি। এই হাত বাড়ালো অর্পণা। দীপ স্থির থেকেই হাত রাখলো অর্পণার হাতে। অর্পণা ওকে টেনে তুলে ঠেলে ঠেলে বারান্দায় নিয়ে গেল।
বারান্দার এক কোণায় দোলনা রাখা আছে। অর্পণা দীপকে ঠেলে নিয়ে দোলনায় বসিয়ে দিল। এমনিতেই তার ফুলের প্রতি কোনো ঝোঁক নেই, কিন্তু দীপকে সহজ করতে প্রকৃতির ছোঁয়া খুবই প্রয়োজন। অর্পণা এগিয়ে গিয়ে 8টা সকাল সন্ধ্যা ফুল, 4টা অপরাজিতা, 5টা টগর ফুল এনে দীপের সামনে দাঁড়ালো। একটা একটা ফুল দেখাচ্ছে আর ফুলের বর্ণনা দিচ্ছে। বর্ণনা দেওয়া শেষ হলে দীপের চুলের ফাঁকে ফাঁকে একটা একটা ফুল গুজে দিল। অর্পণার কাণ্ডে ঠোঁট বাঁকিয়ে হাসল দীপ। হাসিটা ক্ষীণ ছিল খুব অল্প সময়ের জন্য, অথচ এই হাসিটা চোখে ঠেকতেই প্রাণ ভরে শ্বাস নিলেন মাহিদ মির্জা। তিনি নিজের বারান্দায় থেকে ছেলে আর ছেলের বউকে দেখছেন। আল্লাহ এমতো দিনে পুরোপুরি সহায় হয়েছেন বোধহয়। তাই তো অসুস্থ ছেলেটার জন্য এরকম ধৈর্যশীল একটা মেয়েকে পাঠালেন। অথচ মাহিদ মির্জা জানেনই না অর্পণার মতো অধৈর্য, বেপরোয়া, বদমেজাজি মেয়ে এই পৃথিবীতে কমই আছে। অর্পণা ধীর গতিতে দীপের চুলের ভাঁজে ভাঁজে হেয়ার ড্রায়ার চালাচ্ছে, আর দীপ মন দিয়ে অর্পণাকে দেখছে। অর্পণা দীপকে পরিপাটি করে দিয়ে রুটি ছিঁড়ে তাতে ভাজি নিয়ে দীপের মুখের সামনে ধরতেই দীপ সেটা খেয়ে নিল। অর্পণা মৃদু হেসে খাওয়ানো কন্টিনিউ করতে করতে আবেগী কণ্ঠে ডাকল। অর্পণার দিকেই তাকিয়েছিল দীপ। অর্পণার মিষ্টি স্বরের ডাক শুনে দুবার পলক ঝাপটালো। অর্পণা আরেকটু রুটি এগিয়ে দিয়ে বলল, দীপ বেবি, শোনেন না, আপনি তো এখন ওষুধ খেয়ে ঘুমোবেন তাই না? আর ঘুম থেকে উঠবেন দুপুরবেলা খাওয়ার সময়। এটুকু সময় আমি একটু ভার্সিটি থেকে ঘুরে আসি প্লিজ। পরিসংখ্যান বিভাগ থেকে রেগুলার ক্লাস করা খুব দরকার দীপ, অথচ আমি 7 দিন হয়ে গেল ভার্সিটিতে যাই না। আজকে যাই প্লিজ, 2টো ক্লাস করেই আপনার ঘুম ভাঙার আগেই ফিরে আসবো আমি। হ্যাঁ, যদি ফিরে আসার আগে আপনার ঘুম ভেঙে যায় তাহলে চেঁচামেচি ভাঙচুর করবেন না কিন্তু, কথা দিন। দীপ অসহায়ের মতো প্রশ্ন করল। ভার্সিটি যেতে হবে? অর্পণা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে বলল, যাই, আসলে পড়ালেখা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যেদিন আপনি ছেড়ে দিবেন সেদিন তো নিজেকে কিছু করে খেতে হবে নাকি? পাপা তো আমায় ত্যাগ করলো। যদিও আমার একটা 8 মিলিয়নের পেজ আছে, ওখান থেকে অনেক টাকা আসে, সেসব আমার ইউজ করা হয় না। আশ্রম মসজিদ গুলোতে দেয়া হয়। এবার থেকে বোধহয় ইউজ করতে হবে। পাপা যেহেতু নিষেধ করেছে সেহেতু ওনার টাকা আমি ছুঁয়েও দেখবো না। অর্পণার দীর্ঘ কথার পুরোটা দীপ বুঝল কিনা জানা নেই, তবে সে শান্তভাবে খেয়ে গেল। ওকে শান্ত থাকতে দেখে অর্পণা উত্তর পেয়েছে। এই 7 দিনে দীপকে যতটুকু চিনেছে ততটুকুতে এটুকু আয়ত্তে এসেছে যে কোনো কিছু দীপের মন মাফিক না হলে সে রাগারাগি করুক আর না করুক, ক্ষিপ্ত দৃষ্টিতে তাকাবেই। নেতা মানুষ বলে কথা, নেতাদের তো আবার শিরায় শিরায় রাগ থাকে। খাওয়ানো শেষ হতেই দীপের মুখ মুছিয়ে অর্পণা দ্রুত রেডি হতে চলে গেল। বেশি একটা সময় নেই। দুজনের ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গিয়েছিল। যে অর্পণা আগে ঘুমানোর জন্য কোনো কারণ খুঁজে পেত না, শান্তি লাগতো না, সারা রাত জেগে থাকতো, সেই অর্পণা এখন দীপকে জড়িয়ে ধরে পুরো একখানা রাতের পাশাপাশি দিনেরও অর্ধেক সময় কভার করে দেয়, তবুও ঘুম ভাঙতে চায় না। সাইকোলজি বলে মানুষ নাকি তার প্রিয় মানুষের সংস্পর্শে থাকলে প্রচুর ঘুমায়, কারণ প্রিয় মানুষের কাছে তারা নিজেদের এতটাই সেফ মনে করে যে তার সান্নিধ্য পেলে বিপদ আপদের কথা মাথায় থাকে না। দীপ হয়তো এখন অসুস্থ বলে তেমন কিছুই বোঝে না, কিন্তু যখন অর্পণাকে বুকের মাঝে জাপটে ধরে ঘুমোয় তখন দীপের সংস্পর্শ অর্পণাকে শান্তি দেয়। অজানা ভালো লাগায় ছেয়ে যায় মনপুট। অর্পণা যখন রেডি হচ্ছিল তখন দীপ এক দৃষ্টিতে অর্পণাকেই দেখতে থাকলো। অর্পণাও আয়নার মাধ্যমে দীপের দিকে তাকিয়ে আছে। তাকানোর মাঝেই হঠাৎ খেয়াল করলো দীপ ক্ষিপ্ত দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ভ্যাবাচাকা খেয়ে গেল অর্পণা। লোকটা এরকম রাগি রাগি লুক দিচ্ছে কেন? কি নিয়ে অসন্তুষ্ট হলেন আবার? অর্পণা চুলে ঝুঁটি করে দীপের নিকটে এগিয়ে গেল। চুলগুলো ব্যাক ব্রাশ করে দিতে দিতে বলল, মহাশয় রেগে আছেন কেন? আমি কি কিছু করেছি?
অর্পণা কাছে আসতেই দীপ ওর টি শার্টের কলার চেপে ধরে একদম কাছে টেনে নিল। দীপের কাণ্ডে ভয় পেল অর্পণা। হুট করে এমন করলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। অর্পণার ভয়কাতুর মুখটাকে পাত্তা দিল না দীপ। ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি পড়েছিস? কি পড়েছিস? অর্পণা অবাক হলো। লোকটা প্রথম দিনের মতো রাগ দেখাচ্ছে, তাও ভালো চুলে ধরেনি। অর্পণার চুলের গোড়ায় খুব ব্যথা হয়, তাই একটু টান লাগলেই সারা দিন মাথা ব্যথা করে। সেদিন দীপ চুলে ধরার পর প্রায় 8 থেকে 9 ঘন্টা মাথা ব্যথা করেছিল। দীপকে শান্ত করতে হালকা ঝুঁকে ওর গালে গাল ছোঁয়ালো অর্পণা। নিজের কাজে নিজেই শিরশিরিয়ে উঠল। 7 দিন আগে সেভ করা দীপের গালে খোঁচা খোঁচা দাড়ির আবির্ভাব ঘটেছে। আর সেই দাড়ির আঁচড়েই শিরশিরিয়ে উঠল অর্পণা। তার শ্বাসের গতি তীব্র, বুকের ভিতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। অর্পণা তার মনে জমা সূক্ষ্ম অনুভূতির জোয়ার সামলে দীপের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, সরি, শান্ত হন, চেঞ্জ করে আসছি আমি। হ্যাঁ, কথাটা বলতেই দীপ ওর টি শার্টটা ছেড়ে দিল। অর্পণা তড়িৎ গতিতে ওয়াশরুমে ঢুকে গেল। মির্জা বাড়িটা অর্পণার শ্বশুরবাড়ি হওয়ায় ইরা ওর জন্য টি শার্ট, ট্রাউজার, লুজ প্যান্ট, লং শার্টের সাথে কিছু কুর্তি, চুড়িদার আর লং গাউনও এনেছিলে। সেগুলো থেকে একটা অনিয়ন কালারের শর্ট গাউন নিয়ে দ্রুত চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরোতেই দেখল দীপ এখনও জেগে আছে। অন্য সময় হলে ওষুধ খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়, যদিও তখন অর্পণা তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। আজকে তো সেসব সম্ভব হচ্ছে না, তাই বোধহয় এখনও ঘুমোয়নি। অর্পণা আয়নার সামনে গিয়ে ঝুঁটি করা চুলগুলো ছেড়ে সেগুলো গার্ডার দিয়ে আটকে দিল। দীপ নরম স্বরে ডাকল, ভেলোরা। অন্তর্পুট কেঁপে উঠল অর্পণার। এই ডাকটা তার মাঝে আবেশের শিহরণ বইয়ে দেয়। অর্পণা অনুভব করতে পারে সে দ্বীপের মাঝে আটকে যাচ্ছে। হতে পারে ভালোবাসার মতো পাপ সে আবারও করতে যাচ্ছে। অর্পণার ভাবনার মাঝে আবারও নরম স্বরে ডাকল দীপ। ভেলোরা। ডাক শুনে দীপের দিকে এগিয়ে গেল অর্পণা। দীপ ওকে টেনে অপরিপক্কভাবে ওড়নাটা নিয়ে ঘোমটা দিয়ে দিল। পরপর অর্পণার হাত টেনে মাথায় রেখে বলল, ঘুমাবো। দীপের কাণ্ডে মোহিত হলো অর্পণা। এই অবস্থায়ও লোকটা তাকে শাসন করছে, ঠিক ভুল ধরিয়ে দিচ্ছে। হয়তো একটু রাগ দেখিয়েছে, কিন্তু অপমান তো করেনি। অনেকে তো ঠিক ভুল ধরিয়ে না দিয়ে ডিরেক্ট অভদ্র, অসভ্য বলে গালি দেয়। দীপ হাত বাড়িয়ে অর্পণার সামনে আসা চুলগুলো পিছনে সরিয়ে দিল। বিনিময়ে মুচকি হাসল অর্পণা। ওড়না টেনে ঠিকঠাকভাবে ঘোমটা দিয়ে দীপকে বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল দীপ। ওকে ছেড়ে আসার বেলায় কি যেন হলো অর্পণার। মনের মাঝে কিছু নিষিদ্ধ চাওয়ারা উকি দিচ্ছে। সে দমাতে চেয়েও মনকে বোঝাতে পারল না। সহসা দীপের কপালে গালে ঠোঁট ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল। দীপ জেগে থাকলে বোধহয় এমনটা করতে পারত না। যতই হোক, লোকটা তো একটা লোক, তাই না? হিসেব মাফিক 2টো ক্লাস করে বেরিয়ে এসেছে অর্পণা। আজ আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া হয়নি। ক্লাস করাকালীন সময়েও দীপের জন্য মনটা কেমন করছিল। লোকটা তো আশ্বাস দিল চেঁচামেচি করবে না, কিন্তু পরে যদি ভুলে যায়, আবারও যদি চেঁচামেচি করে, সেসব আশঙ্কা করেই তাড়াহুড়ো করে ক্লাস থেকে বেরিয়ে এসেছে অর্পণা। করিডোর দিয়ে হাঁটার সময় অনেকেই তাকিয়েছিল ওর দিকে। বিশেষ করে যারা পরিচিত, তারা একদম হাঁ হয়ে তাকিয়েছিল। পল্লব তো অর্পণার নতুন লুক দেখে বুকে হাত দিয়ে একদম ঘাসের উপর লুটিয়ে পড়েছিল। এই ছেলেটা বরাবরই ড্রামাবাজ। কথায় কথায় ড্রামা করা যেন ওর পেশা। অর্পণা যখন করিডোর ধরে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিল, তখনই ওর সামনে এসে দাঁড়ায় আদ্রিয়ান। স্থান কাল না ভেবেই অর্পণাকে জড়িয়ে ধরতে নিলে অর্পণা দূরে সরে গিয়ে রাগী কণ্ঠে বলল, এটা ভার্সিটি প্রাঙ্গণ, শিক্ষার জায়গা। একজন শিক্ষক হয়ে আপনার এসব আচরণ বেমানান, প্রফেসর। আদ্রিয়ান যেন সেসব কানেই তুলল না।
সে জোরপূর্বক অর্পণার গাল আঁকড়ে ধরে অশান্ত কণ্ঠে বলল, কেমন আছো জানেন আমার জান? তুমি একতলা থেকে লাফ দিয়েছিলে কেন? যদি তোমার কিছু হয়ে যেত? তুমি জানো আমি কত চিন্তিত ছিলাম। 7টা দিন ধরে ভার্সিটিতে আসো না, কল দিলে কল ধরো না। এমন করছো কেন বলো না? আমায় এত কষ্ট দিয়ে কী আনন্দ পাও? অর্পণা রাগ না দেখিয়ে নিবিড়ভাবে আদ্রিয়ানের হাতখানা গাল থেকে সরিয়ে নরম স্বরে বলল, আমার জন্য কষ্ট পেতে হবে কেন? আপনি তো জানেন আমি ম্যারিড। একজন বিবাহিত নারীকে নিয়ে কল্পনা করাও তো হারাম। একজন মুসলিম হিসেবে আপনার হারাম থেকে দূরে থাকা উচিত। আর আমি আপনাকে আগেও বলেছি আদি, আপনার প্রতি আমার কোনো ফিলিংস অবশিষ্ট নেই, আর যা আছে সবটাই বিরক্তি। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ান। সে নিজেও জানে অন্যের বউয়ের দিকে নজর দেওয়া মহাপাপ, কিন্তু মন তো বোঝে না। আদ্রিয়ান তো ভাবতেই পারে না তার জানেমান তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আজ 8 দিন পেরোতে যাচ্ছে। আদ্রিয়ানের চোখ জোড়া ঝাপসা হয়ে উঠল। সে জলজল চোখে তাকিয়ে বলল, অথচ 4 বছর আগে তুমি আমার পায়ে ধরে ভালোবাসা চেয়েছিলে। অর্পণা তাচ্ছিল্য হেসে বলল, আর আপনি আমাকে লাথি মেরে আপনার পা থেকে সরিয়ে দিয়েছিলেন। এই পর্যায়ে আদ্রিয়ানের চোখ ছাপিয়ে জল গড়ালো। সে কাতর স্বরে বলল, ক্ষমা চেয়েছি, এখনো 1000বার পায়ে পড়তে রাজি আছি। আমাকে আমাকে মাফ করে দাও জানেন, তুমি না মরে যাব আমি। অর্পণা চোখ মুখ শক্ত করে কাট কাট গলায় বলল, ম্যাকমার্ডো ড্রাইভ ভ্যালির নাম শুনেছেন? যেখানে 20 লক্ষ বছর ধরে বৃষ্টি হয় না। বর্ষা হয়তো দূরেই থাক, সেই রুক্ষ মরুভূমি যতখানি রুক্ষ, আপনার প্রতি আমার ইমোশন তার চেয়েও 1000 গুণ রুক্ষ আদ্রিয়ান। ড্রাইভ ভ্যালিতে বৃষ্টি হওয়ার চান্স যদি 1%ও থেকে থাকে, তাহলে বলবো আপনার প্রতি আমার মন গলার চান্স 0.0%ও নেই। তাছাড়াও আমি বিবাহিত। এই বিয়েটা আমি আয়োজন করে করিনি আদি, পরিস্থিতির মায়ায় পড়ে করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমি ওনার মায়ায় পড়ে গিয়েছি। উনি সুস্থ হলে আমাকে মানুক আর না মানুক, আমি আমার মনে আর কারো প্রবেশ গ্রহণ করতে পারবো না। কথাটা বলে আদ্রিয়ানকে পাশ কাটিয়ে চলে গেল অর্পণা। আদ্রিয়ান যেন কোনো একটা ঘোরের মাঝে হারিয়ে গিয়েছে। অর্পণা অন্য কারোর মায়ায় পড়েছে? কেন এমন হলো? এটা তো হওয়ার কথা ছিল না। অর্পণা তো তাকে ভালোবাসতো, খুব ভালোবাসতো। সেদিন যদি মেয়েটাকে সে সামান্য মূল্য দিত, তাহলে আজ তারা সুখী দম্পতি থাকতো। তাদের মিষ্টি একটা সংসার হতো, কিউট কিউট বাচ্চা কাচ্চার বাবা মা হতো তারা। কেন হলো না সেসব? কেন কেন ভালোবাসা হয়েও হলো না তাদের? আদ্রিয়ান নিজেকে সামলাতে ফাঁকা একটা ক্লাসে ঢুকলো। দেয়ালে মাথা ঠেকিয়ে কয়েকবার মাথাটা দেয়ালের সাথে বাড়ি মেরে নাক টেনে ফোপাতে ফোপাতে ঠোঁট নাড়িয়ে গাইল, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। রাত 8:45। ভার্সিটি থেকে আসার পর থেকেই অর্পণার মুখটা ভার, মন পুটে ব্যথাটা এলোমেলোভাবে হানা দিয়েছে। ভার্সিটি থেকে বেরোনোর পর গেট থেকে কিছুটা দূরে আশার জামানের গাড়ি দেখেছিল সে। অর্পণা ভাবল হয়তো পাপা তাকে দেখতে এসেছে, তাই ছুটে গিয়েছিল গাড়ির কাছে। কিন্তু অর্পণা গাড়ির কাছে পৌঁছাতেই জানালার গ্লাস উঠিয়ে দিয়েছেন আশার জামান। ওকে এক প্রকার না দেখার ভান করে গাড়ি স্টার্ট দিয়ে সামনে রোড ধরে চলে গেলেন। পাপার কাজে বড্ড ব্যথিত হয়েছে অর্পণা। সেই সাথে অতীতের কিছু তিক্ত স্মৃতি একসাথে জমাট বেঁধে মন মস্তিষ্কে বিষাক্ত করে তুলেছে, যার ফলে দুপুর থেকে দীপকে পুরোটা সময় আগলে আগলে রাখলেও প্রতিদিনকার মতো বকবক করা হয়নি। অন্য দিনগুলোতে অর্পণা যখন দীপকে রাতে ঘুম পাড়াতো,
তখন অনেক রকম কথা বলতো, গল্প শোনাতো, মাঝে মাঝে গান শোনাতো। আজ সেসবের কিছুই নেই। সে শুধু মুখ মলিন করে দীপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দীপ বোধ হয় অর্পণার বকবকগুলো মিস করছে। দীপ উসখুস করে উঠে বসল। দীপকে উঠে বসতে দেখে অর্পণা মলিন স্বরে বলল,